ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে, এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া এবং সর্বশেষ যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এদিকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর এই সিদ্ধান্তের নিন্দা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। formally recognizes the state of Palestine. ইসরায়েলি গণহত্যা ও গাজায় নির্মম অভিযানের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এর আগে চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এরপর রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। ৭৫ বছরেরও বেশি আগে ইসরায়েল রাষ্ট্রকে ইহুদি জনগণের স্বদেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। আজ আমরা ১৫০টিরও বেশি দেশের সাথে যোগ দিচ্ছি যারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকেও স্বীকৃতি দেয়। ফিলিস্তিনি এবং ইসরায়েলি জনগণের প্রতি অঙ্গীকার যে একটি উন্নত ভবিষ্যৎ হতে পারে। এদিকে কানাডা ও অস্ট্রেলিয়াও জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল, তবে তার আগেই স্বীকৃতির ঘোষণা দিল এই দুই দেশ। কানাডা প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিক্রিয়ায় জানান, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নেতাদের জন্য আমার একটি স্পষ্ট বার্তা আছে, এটা ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। বহু বছর ধরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে প্রচণ্ড চাপ সত্ত্বেও আমি এই সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ করেছি। জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এখন প্রায় ৭৫% দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র মানে, কিন্তু দেশটির কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সৈন্য না থাকায় এই স্বীকৃতি মূলত প্রতীকী। শারমিন স্বপ্না, ৭১। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার প্রায় একই সাথে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেয় পশ্চিমা বিশ্বের শক্তিধর এই তিন দেশ। আর এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সাধারণ মানুষ। তাদের আশা, এর মাধ্যমে একসময় নিজস্ব দেশ পাবে তার এবং গাজার ইসরায়েলের চলমান বর্বর যুদ্ধ বন্ধ হবে। অপরদিকে পশ্চিম তীরের রামাল্লাতে এই স্বীকৃতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন, তবে তাদের শঙ্কা, ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে পশ্চিম তীরে বর্বরতা বাড়িয়ে দিতে পারে। কোন চুক্তির বিনিময়ে আফগানিস্তানের ১ ইঞ্চি মাটিও দেওয়া হবে না বলে জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইজউদ্দিন ফিতরাত। তিনি জানান, কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়, কিন্তু আফগানিস্তানের ১ ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয়। সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি হুমকি দেন, যদি আফগানিস্তান এই ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাহলে খারাপ কিছু হবে। ২০২১ সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে, তখন ঘাঁটি থেকে দ্রুত পালিয়ে যায় মার্কিন সেনারা। গাজা সিটিতে বোমা হামলা চালিয়ে একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে রবিবার সকাল থেকে পুরো গাজা উপত্যকায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৮ জন ফিলিস্তিনি। এছাড়া একদিনে অনাহারে সেখানে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলের অবরোধে সম্প্রতি গাজায় না খেয়ে মৃত্যু হয়েছে ৪৪০ জনের, যার মধ্যে ১৪৭ জনের শিশু। সৃষ্টি ঘটকের রিপোর্টে বিস্তারিত। দিনরাত সমানতালে ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী IDF। ভূখণ্ডটির সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে চলছে তুমুল বোমাবর্ষণ। একের পর এক ধসে পড়ছে বহুতল ভবন। শহরটির সাবরা এলাকায় বিমান হামলায় রবিবার প্রাণ হারিয়েছে একই পরিবারের অন্তত ২৫ জন। ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে আরো ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো অন্তত ৫০ জন চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, সম্প্রতি গাজায় হামলা বাড়ানোর পর থেকে ৩০ হামাস সদস্যকে হত্যা করার পাশাপাশি তাদের অনেক অস্ত্র জব্দ করেছে তারা।
এদিকে হামলার পাশাপাশি ক্ষুধায়ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে গাজা উপত্যকায়। রবিবার একদিনেই সেখানে আরও 4 জনের মৃত্যু হয় অনাহারে। প্রতি মুহূর্তেই মানবিক সংকট যেন আরও বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটিতে। এরই মধ্যে তুমুল হামলার মুখে গাজা সিটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন লাখো ফিলিস্তিনি। তবে অনেকেই আবার প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আশ্রয় খুঁজতে খুঁজতে ক্লান্ত। তারা মনে করছেন পালিয়ে গিয়েও বাঁচার কোনো পথ নেই। আমি এই যুদ্ধে সবই হারিয়ে ফেলেছি, সবাইকে, আমার এক চোখও। এখন আর কোথাও পালিয়ে কি বা লাভ? এদিকে গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে জানায়, উত্তর গাজা থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত জায়গায় আঘাত এনেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সৃষ্টি ঘটক, 71। কাতারে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। একাধিক ডানপন্থী বিশ্লেষক ও সংবাদ মাধ্যম ইসরায়েলের শত্রু এবং পরবর্তী লক্ষ্য হিসেবে তুরস্কের নাম উল্লেখ করেছে। তাদেরই একজন ওয়াশিংটনে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করে বলেছেন, ইসরায়েল তার পরবর্তী হামলা তুরস্কে চালাতে পারে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গত কয়েক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের ভূমিকা তেল আবিবকে বেশি অস্বস্তিতে ফেলেছে। মাইকেল রুবিনের মতো আঙ্কারাকে তেল আবিবের পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন ইসরায়েলি শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, কাতারের পর এবার সামনে তুরস্ক। এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ইসরায়েলকে খুব শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকা ও গাজায় যুদ্ধ শেষ না হওয়ায় গত আগস্টে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেন। অন্যদিকে কাতারে ইসরায়েলের হামলা আঙ্কারার ন্যাটো মিত্রদের উপর আস্থা আরও কমিয়ে দিয়েছে। কারণ কাতার যুক্তরাষ্ট্রের প্রধান অন্যাটো মিত্র হলেও ওয়াশিংটন কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখায়নি, যার ফলে ন্যাটো সনদ অনুসারে তুরস্কের উপর যে কোনো আক্রমণকে যুক্তরাষ্ট্র সত্যি নিজের উপর আক্রমণ হিসেবে দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্ব করছেন। সম্প্রতি তিনি বৃহত্তর ইসরায়েল ধারণায় বিশ্বাস করেন বলে জানান। শুধু গাজা নয়, গত কয়েক সপ্তাহে ইয়েমেন, সিরিয়া, এমনকি তিউনিসিয়ায় গাজা সহায়তা বহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে তুরস্ক ও ইসরায়েল এরই মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাতে জড়িয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, 71। যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা বা H-1B ভিসার উপর $1 লাখ ফি ধার্য করা হয়েছে। রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতিটি আবেদনপত্রের সাথে এটি আরোপ করা হবে। তবে যারা আগে থেকে বৈধ ভিসাধারী তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য নয়। শনিবার এসব তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এটি বার্ষিক ফি নয়, এটি এককালীন, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য। তবে H-1B ভিসাধারী যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদের দেশটিতে আবার প্রবেশ করতে এই $1 লাখ ফি দিতে হবে না। এদিকে যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় বাড়তি ফি আরোপে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রশাসন তাদের আশঙ্কার দিকটি গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে আশা করছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের মানুষকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্থানীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। আজ ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের নতুন কাঠামো। তার আগের দিন রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তা দেন মোদী। ভাষণে মোদী আরো বলেন, ভারতীয় জনগণ প্রতিদিন যে পণ্য ব্যবহার করে তার অনেকগুলোই বিদেশে তৈরি, সেগুলো থেকে মুক্তি পেতে পাওয়ার কথা বলেন তিনি। মোদী দেশীয় পণ্য কেনার উপর জোর দেন, তবে তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। মোদী আরো আহ্বান জানিয়ে বলেছেন, দোকানদাররা যেন দেশীয় পণ্য বিক্রিতে গুরুত্ব দেন, এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর মোদি স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। ব্রিটেনের কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনকে শীর্ষ কারি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলা টিউন বিজনেস অ্যাসোসিয়েশন BTB এর যৌথ 9 বছর পর অনুষ্ঠিত হলো ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল। সুস্বাদু খাবার আর বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা টাউনে আবারও মেতে ওঠে হাজারো মানুষ। আগের মতো আবারও প্রাণ ফিরে পেয়েছিল কারি ক্যাপিটাল ব্রিকলেন। অতুলনীয় খাবার, সুর, সঙ্গীত আর সংস্কৃতির আনন্দঘন মুহূর্তে উৎসবে মেতেছিল দেশি বিদেশি মানুষ। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। কারি ক্যাপিটাল অব দ্য ইউকে খ্যাত লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে 9 বছর পর অনুষ্ঠিত হলো কারি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের সুস্বাদু খাবার আর বর্ণাঢ্য নানা আয়োজন মাতিয়ে তুলেছিল বাংলা টাউনের রাস্তাগুলোকে। খুবই ভালো লাগছে, শুধু বাঙালি কালচার আমরাই যে রিপ্রেজেন্ট করছি বিষয়টা এরকম না। প্রিয় এই উৎসবে নতুন করে যেন প্রাণ ফিরে পেল কারি ক্যাপিটাল ব্রিকলেন। বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ রন্ধন শিল্প, স্বাদে গন্ধে অতুলনীয় খাবার, সুর, সঙ্গীত আর সংস্কৃতির আনন্দঘন মুহূর্তে দর্শনার্থীরা উপভোগ করলেন মুখরোচক স্ট্রিট ফুড, শেফদের রান্না করা, লাইভ প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও পরিবার কেন্দ্রিক নানা আকর্ষণ। উৎসবে এসে আনন্দঘন মুহূর্তের অনুভূতি প্রকাশ করলেন দেশি বিদেশি কারি প্রেমিকরা। Really, it's fantastic. It's so much on offer. Like you go to everywhere and something different, and the smells and the vibe. Just waiting for our food, so we're having some fish thali. Yeah, Bangladeshi fish thali. So really excited to be here and head on down. দীর্ঘ 9 বছর বাদে আবার এই ব্রিকলেন কারি ফেস্টিভ্যালটা ফিরে পাইছে। এটা লাগি স্পেশাল থ্যাংক ইউ টু মেয়র এন্ড হিজ টিম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজনের লক্ষ্য ছিল ব্রিকলেনকে আবারও যুক্তরাজ্যের শীর্ষ কারি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং ফিরিয়ে আনা তার প্রাপ্য খেতাব কারি ক্যাপিটাল অব দ্য ইউকে বলে জানালেন আয়োজকরা। Is known as the curry capital and we're retaining this name, and inshallah next year the curry festival will be bigger and better. And Brick Lane, Bangla Town, এটা আমাদের এই spiritual heart of the Bangladeshi community. আপনারা দেখবা মানে people of faith, no faith, white, black, everyone is here to celebrate what? Curry. আরিফ মাহফুজ, 71, লন্ডন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল 2025। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যতিক্রমী এই আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন। 27 সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোহর রাজ্যের রাজকন্যা তুঙ্কু মরিয়ম জারা বিনতে মরহুম সুলতান ইস্কান্দার। এই ফেস্টিভ্যালের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসীদের গৌরব ও উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করা হবে। একই সাথে এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।